আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যারা অনিয়মিত 2026 সালে গণিত পরীক্ষা দিলাম তাদের জন্যই কিন্তু আমরা ঘ বিভাগ থেকে অর্থাৎ পরিসংখ্যান থেকে 10 নম্বর সৃজনশীল প্রশ্নের কিন্তু আজকে সমাধানটা নিয়ে এসেছি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে এই অধ্যায়ে কিন্তু আমরা যখন এই চিত্র অঙ্কনগুলো করতে চাই অর্থাৎ অজীব রেখা, বহুভুজ, তখন কিন্তু আমাদের ভুল হয়ে যায়। যখন আমরা আসে বহুভুজ চিত্র দিয়ে আসি আমরা অজীব রেখার, আবার অজীব রেখা আছে আমরা দিয়ে আসি বহুভুজ। তো আমাদের এই ক্লাসটা যদি একবার দেখি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আর এই চিত্র অঙ্কনে তোমাদের কিন্তু ভুল হবে না। আরেকটি বিষয়, এখানে কিন্তু আমাদের আবার এই বিষয়ের কিন্তু ওপরে আবার কিছুটা গ্রাফ পেপারের ওপরে কিন্তু বাংলা লিখতে হয়। তাহলে এই বাংলা কিন্তু আমরা মুখস্থ করি, আসলে মুখস্থ কিন্তু করার বিষয় নয়। এখানে তোমাদের চিত্রের ভেতরে অর্থাৎ এই গ্রাফ পেপারের ওপরে কিন্তু সকল বাংলা কিন্তু আছে। তাহলে আমরা যদি আজকের এই ক্লাসটা দেখি তাহলে সেই ক্ষেত্রে আমাদের চিত্রতেও ভুল হবে না এবং বাংলা লেখাটাও আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। তাহলে এই ক্লাসটা অবশ্যই আমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং এই ক্লাসে তোমাদের আর কোনো ভুলই থাকবে না। তাহলে অবশ্যই গুরুত্ব সহকারে আমরা আজকের এই ক্লাসটা দেখব। ভিডিওটি আমরা যারা আজকের ক্লাসে যারা আমরা নতুন তারা অবশ্যই আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দিব এবং বেশি বেশি করে আমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দিব। প্রথমে যে প্রশ্নটি আছে 10 নম্বর প্রশ্ন, দশম শ্রেণীর 45 জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা সারণী নিম্নরূপ। এখানে ওজন কেজিতে আছে আর এখানে 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80 এবং 81 থেকে 90। দেখো, আমরা যেভাবে আজকে আমরা এই ক্লাসটা দেখাবো তোমাদের কিন্তু চিত্র নিয়ে আর কোনো টেনশন করা লাগবে না এবং বাংলা লেখার জন্য আলাদা করে তোমাদের মুখস্থ করার কোনো দরকার হবে না। এখন আসি ক নাম্বার প্রশ্ন, বলা হচ্ছে মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। তাহলে 10-এর ক নাম্বার দিলাম, দেওয়ার পরে আমরা শুরুটা করলাম। দেখো, মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করতে বলছে। তাহলে মধ্যক শ্রেণীর যেহেতু বলা আছে তাহলে মধ্যক শ্রেণীর ছাড়া কিন্তু আন্দাজে কিন্তু আমরা জানি, যদিও জানি এটা আমাদের মধ্যক শ্রেণী, কিন্তু আসলে সরাসরি লিখে দিয়ে উত্তর দিলে কিন্তু 2 নাম্বার পাওয়া যাবে না। তাহলে অবশ্যই কি করতে হবে, অবশ্যই মধ্যক শ্রেণী বের করার জন্য অবশ্যই সারণী লাগবে। কি সারণী? ক্রমযোজিত গণসংখ্যার সারণী লাগবে। এখন যেহেতু এখানে আমরা ক্রমযোজিত গণসংখ্যার সারণী দাগাতে হচ্ছে, তাহলে এই সারণী দিয়েই কিন্তু আমরা এই অজীব রেখাটাও কিন্তু আমরা কাজটা করতে পারবো। তাহলে সেই ক্ষেত্রে আমাদের আলাদা করে ছক দেখানোর প্রয়োজন হচ্ছে না। এখন আসি, তাহলে মধ্যক শ্রেণীর বিন্দু নির্ণয় করার জন্য আমরা 3 কলাম দিয়ে কিন্তু একটা ছক তৈরি করে নেব। 3 কলাম দিয়ে আমরা একটা ছক তৈরি করব। তাহলে দেখো, আমরা 3 কলাম দিয়ে একটা ছক তৈরি করে নিচ্ছি। প্রথমে আমাদের যেটা থাকবে, যেটা প্রশ্নে দেওয়া আছে সেটা কিন্তু আমাদের লিখতে হবে। এখন আসি, আমাদের প্রথম যে ঘরে সেটা কিন্তু একটু জায়গা বেশি রাখবো, একটু আমরা ফাঁকা করবো। সেখানে কি লিখবো, এখানে দেখো ওজন আছে, আমরা ওজনই লিখবো। ওজন কেজিতে আছে, কেজি লিখবো। এখন আসি, তারপরে যেটা আছে আমাদের সেটা হচ্ছে দেখো গণসংখ্যা আছে, আমাদের গণসংখ্যাও লিখতে হবে। আর এখানে যেটা লিখবো সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। এই ক্রমযোজিত গণসংখ্যা আমরা কিভাবে বুঝবো, এটা করতে হবে। ক্রম মানে আমরা একের পর এক, আর যোজিত মানে অর্থাৎ যোগ। তাহলে একের পর এক যোগ করে যে সারণী পাওয়া যায় তাকে কিন্তু আসলে ক্রমযোজিত গণসংখ্যা সারণী বলা হয়। তাহলে সেই ক্ষেত্রে দেখো, আমাদের প্রথম যেটা আছে সেই 31 থেকে 41, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90। আমাদের কিন্তু আর প্রয়োজন হচ্ছে না 1 2 3 4 5 6। তাই আমি এটা একটু মিশিয়ে দিয়ে আমি তাহলে এই 6টা ঘর হলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তাহলে এখন আমরা যদি লিখি তাহলে সেই ক্ষেত্রে কত, 31 থেকে এখানে আছে 31 থেকে 40, তারপরে কত আছে 41 থেকে 50, 51 থেকে আমাদের 60, 61 থেকে কিন্তু 70, 71 থেকে আমাদের 80, 81 থেকে আমাদের 90 পর্যন্ত, কিন্তু 81 থেকে আমাদের 90 বা 90 যেটাই বলি না কেন। গণসংখ্যা কত, এখানে 5, তারপরে কত আছে 7, তারপরে 12, তারপরে 9, তারপরে 8, তারপরে কিন্তু 4। সেক্ষেত্রে ক্রমযোজিত, ক্রম মানে আমরা যে কথাটি বললাম, ক্রম মানে একের পর এক, যোজিত মানে যোগ, একের পর এক যোগ করে যে সারণী পাওয়া যায় সেটাই। তাহলে প্রথমে 5-এর সাথে কিন্তু কিছু যোগ করার কিছু নেই, 5 5-এ হবে। পরেরটাতে এই দুটা যোগ করে 7, আর এখানে 7, এখানকার 5, এই দুটা যোগ করে এই ঘরে হবে। তাহলে কত হবে, 7 5-এ কত, 12। এবার 12 আর এই দুটা যোগ করে এখানে হবে 12, আর 12 যোগ করলে হয় কত, 24। 24 লিখলাম। 24 আর 9 কত হয়, 33।
33 আর 8 হয় কত 41, 41 আর 4 কত হয় 45। এখানে কিন্তু প্রশ্নে দেওয়া আছে দেখো 45 জন শিক্ষার্থীর ওজন দেওয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে এখন আসি এই 45, তাহলে আমাদের মধ্যক শ্রেণীটা বের করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দেখো এখানে 45টা হচ্ছে বিজোড়, তাহলে এখানে আমাদেরকে এই 45কে 2 দ্বারা ভাগ করা যায় না, অতএব মধ্যক শ্রেণী বের করতে হলে কি লিখতে হবে, এখন আসি আমরা এখানে n সমান সমান 45 যা বিজোড় লিখবো, এখানে এখানে n সমান সমান কত 45 বা 45 যা বিজোড় সংখ্যা, আমরা একটু লিখবো বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা মাঝখানে কিন্তু একটা পদই থাকে, যেমন ধরো 5 পর্যন্ত আমি যদি লিখি 1 2 3 4 5, তাহলে মাঝখানে কিন্তু একজনই থাকবে, কিন্তু জোড় হলে কিন্তু 2 জন থাকে। তাহলে এখন আমরা কিন্তু আর জোড় হলে কিন্তু সহজে আমরা কি সরাসরি ভাগ করতে পারি, কিন্তু যদি বিজোড় হয় তাহলে কিন্তু সহজে ভাগ করা যায় না। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি করব, অতএব এনকে আমরা তো 2 দ্বারা ভাগ করতে পারি না, তাহলে অতএব কি n+1, অর্থাৎ n এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে কিন্তু 2 দ্বারা ভাগ করা যাবে। তাহলে n+1 / 2 সমান সমান কত হচ্ছে, তাহলে 45 যোগ 1 ভাগ কত 2 সমান সমান হচ্ছে 46, 2 দ্বারা ভাগ করলে কত হয় 23তম পদ। 23তম পদ, আসলে 23তম পদ কোন শ্রেণীতে আছে, আমাদের 23তম পদ দেখো আসলে এই ঘরের ভিতরেই আছে, এই ঘরের ভিতরে 1 থেকে 5 পর্যন্ত আছে, এই ঘরের মধ্যে 6 থেকে শুরু করে 12 পর্যন্ত আছে, আর এই ঘরের ভিতরে আছে 13 থেকে 24 পর্যন্ত। যেহেতু 23তম পদ তার মানে আমাদের 51 থেকে 60 শ্রেণীতে আছে। 23তম পদ কত 51 থেকে 60 শ্রেণীতে অবস্থিত। যদি জোড় হতো তাহলে কিন্তু আমরা সরাসরি 2 ভাগ করতে পারতাম, অর্থাৎ যদি 50 থাকতো তাহলে 50/2 অর্থাৎ n/2 লিখতে পারতাম। তাহলে শ্রেণী আমরা 51 থেকে 60 শ্রেণীতে অবস্থিত লিখব, শ্রেণীতে অবস্থিত। অতএব মধ্যক শ্রেণী আমাদের হচ্ছে 51 থেকে 60, তাহলে অতএব মধ্যক শ্রেণী কত লিখতে হবে, তাহলে 51 থেকে আমাদের 60 লিখতে হবে, 51 থেকে 60, এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। এখন এই মধ্যক শ্রেণীটারই কিন্তু আমাদের মধ্যক বের করতে বলা হয়েছে। তাহলে কি করব, মধ্যকের সূত্র হচ্ছে ওই শ্রেণী দুটার সর্বনিম্ন সংখ্যা আর সর্বোচ্চ দুইটা শ্রেণী নিম্নসীমা উচ্চসীমা ভাগ 2, তাহলে আমরা কিন্তু মধ্যক শ্রেণীর মধ্যমানটা পাবো। তাহলে আমাদের বলা হয়েছে মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয়, মানে মধ্যমানটাই বা মধ্যবিন্দু, অতএব মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু, অতএব মধ্যক শ্রেণীর মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এই দুটা ক্লাস দেখি 10 এবং 11 নাম্বার প্রশ্নের সমাধানটা যদি দেখি, তাহলে কিন্তু আমাদের চিত্রণে যে সমস্যা, এই সমস্যা কিন্তু থাকবে না। অনেকের অজীব রেখার জায়গার যে বহুভুজ দাগে দিয়ে আসা বা বহুভুজ থেকে অজীব রেখা, এগুলো যে ভুল হয়, এটা ভুল হবে না আমাদের যদি এই ক্লাসগুলো দেখে থাকি। কিভাবে কাজ করব সেটা আমরা শেষ পর্যন্ত তাহলে কিন্তু আমাদেরকে দেখতে হবে। এখন আসি মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু, তাহলে কত হবে 51 যোগ 60 ভাগ হচ্ছে 2। আমাদের মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র হচ্ছে কি, তাহলে সর্বনিম্ন সংখ্যা অর্থাৎ শ্রেণীর নিম্নসীমা যোগ উচ্চসীমা ভাগ 2। আমি আর ওই বাংলা লিখলাম না, কারণ এমনিতে আমাদের অনেক কাজ হয়ে গেছে 2 নম্বরের জন্য। আমরা তাহলে 51 আর 60 যোগ করলে কত হয় দেখো, 51 আর 60, তাহলে 1 6 5 11, 111 হচ্ছে ভাগ কত 2, তাহলে এটা হচ্ছে আমাদের 111কে 2 দ্বারা আমাদের ভাগ করতে হবে। 55.5। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে হবে আমাদের 55.5, এটাই হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান। এখন আসি আমরা খ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। খ নাম্বার বলা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। এটা কিন্তু আমাদের ক নাম্বারে থাকবে। এই চিত্র দিয়ে কিন্তু এখানটার দিয়েই কিন্তু আমরা আবার কি অজীব রেখা অঙ্কন করব, কারণ ক্রমযুক্ত গণসংখ্যা কিন্তু লাগে। তাহলে ক নাম্বারে যেহেতু আমরা এটা দাগায় রাখছি, তাহলে এটার জন্য আলাদা করে নতুন করে কিন্তু আমাদের আর গ নাম্বার চিত্র অঙ্কন করার জন্য কিন্তু আলাদা আমাদের কাজ করার প্রয়োজন হবে না, এটা কিন্তু আমাদের লাগবে। তো আমি এখানে রাখিছি। এখন আমরা যে খ নাম্বারের জন্য আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করতে হলে, এখন আমাদের খ নাম্বার যেহেতু কাজটা করব, এখন আমাদের গড়ের জন্য আমাদের 5 কলামের একটা ছক তৈরি করতে হবে। 5 কলাম দিয়ে আমরা একটা ছক তৈরি করব। দেখা যাক, আমি একটু এই চিত্রটাকে একটু সংক্ষিপ্ত করে রাখলাম। এখন এটাতে যেহেতু কাজ করব, এটা আমি রাখলাম। এখন আসি আমরা এখান থেকে কাজটা করব। এখন 10-এর আমরা খ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। খ নাম্বার লিখলাম।
এখন আসি, তাহলে 5 কলাম দিয়ে একটা ছক তৈরি করতে হবে আমাদেরকে। 5 কলাম যদি গড় বলে সংক্ষিপ্ত পদ্ধতিতে, তাহলে 5 কলাম আমাদের গড় মধ্যক প্রচুরক। গড়ের জন্য তাহলে গড় হচ্ছে, দেখো আমাদের ধরি গড় 5 কলাম, 5 কলাম কলাম, তারপরে মধ্যক মানে মাঝখানেরটা, তাহলে মধ্যকের জন্য 3 কলাম। তারপরে প্রচুরক, প্রচুরকের জন্য আসলে কয় কলাম লাগে, আমরা 2 কলাম। কলাম কোনগুলোকে, এই যে উলম্বভাবে যে সারিটা সেটাকে কলাম বলা হয়, 1 2 3 কলাম। তাহলে কলাম আমরা দেখে নিলাম। এখন এরকমভাবে 5 কলাম দিয়ে আমার একটা ছক তৈরি করতে হবে। তাহলে 5 কলামের আমি কিন্তু এই ছকটা কিন্তু রাখলাম, এটা কিন্তু ক নাম্বারের জন্য, খ নাম্বারে কিন্তু এর সাথে সম্পৃক্ততা নেই। আমি 5 কলাম দিয়ে একটা ছক তৈরি করব। 2 কলাম, এখানে 3 কলাম, আর এটা 4 নাম্বার কলাম, আর এটা হচ্ছে আমাদের সর্বশেষ যে কলামটা আছে 5 নাম্বার কলাম। এখন প্রথম কলামটা অবশ্যই আমরা একটু বড় করে রাখবো, যাতে এর ভেতরে অনেক কিছু লিখতে হবে আমাদেরকে। যার কারণে আমরা এখানে লিখবো কি, আমাদের ওজন কিন্তু দেওয়া আছে, তাহলে ওজন, ওজন কেজি, কেজি। তারপরে আমাদের যেটা লিখতে হবে, আমরা ওজন যে কেজি যে আমাদের যেটা দেওয়া আছে সেটা লিখবো। তারপরে এখানে আমাদের যেটা লিখতে হবে, শ্রেণীর মধ্যমানও লিখতে পারি, গণসংখ্যাও লিখতে পারি, তবে আমরা প্রথমে শ্রেণীর মধ্যমান লিখব। ধারাবাহিকভাবে লিখলে আমাদের ভালো। তাহলে কত আছে দেখো তো, 31 থেকে আমাদের 40 আছে, 41 থেকে কত আছে 50 আছে, 51 থেকে আমাদের 60 আছে, 61 থেকে আমাদের 70 আছে, তারপরে কত আছে আমাদের 71 থেকে আমাদের 80 আছে, তারপরে সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে 81 থেকে আমাদের 90 আছে। আমরা এটুকু একটু মিশিয়ে দিলাম। এখন আসি, আমাদের 5 কলাম দিয়ে কিন্তু আমাদের কাজটা করতে হবে। গড় হলেই 5 কলাম, মধ্যক হলে 3 কলাম, প্রচুরক হলে 2 কলাম। এখন আসি ওজন। তারপরে আমাদের দেখো এটাকে বলা হচ্ছে শ্রেণীর মধ্যমান, আমরা এটাকে লিখব শ্রেণীর মধ্যমান। শ্রেণীর মধ্যমানকে আমরা এক্স আই দ্বারা প্রকাশ করব। এবার গণসংখ্যা, গণসংখ্যাটা আমরা লিখব গণসংখ্যা, গণসংখ্যা এফ আই দ্বারা প্রকাশ করব আমরা। এবার ধাপ বিচ্যুতি, খালি বিচ্যুতি লিখলেও হবে, ধাপ বিচ্যুতি, বিচ্যুতিকে ইউআই দ্বারা প্রকাশ করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা জিনিস আমাদের কিন্তু সমস্যায় পড়ে যায়। আমরা যে সূত্রটা লিখি নিচে কিন্তু সবসময় এইচ হয়, এটা কিন্তু আমরা জানি, কিন্তু এখানে আরেকটা জিনিস যেটা সমস্যা সেটা হচ্ছে ওপরে এক্স আই আগে লিখবো না এ আগে লিখবো। আমাদের দেখো তো এই কয়েকটা সংখ্যার মধ্যে আমরা যখন মধ্যমান বের করবি, তাহলে আগে কার মান বের হয়, আগে এক্স আইয়ের মান বের হয়। তাহলে সেই ক্ষেত্রে এক্স আইটা আগে লিখতে হবে, এক্স আই মাইনাস এ হবে। এটাকে কি বলা হয়, এটাকে আমরা 3টা বলতে পারি, আনুমানিক গড় বা অনুমিত শ্রেণীর মধ্যমান বা মধ্যমানেরই মধ্যমান। আমরা এখানে মধ্যমান অনেকগুলো পাবো। দেখো 31 থেকে 40 যোগ করে আমরা তাকে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে এই শ্রেণীর মধ্যমানটা পাবো। কত হবে আমাদের, অবশ্যই 35.5 হবে, কিন্তু তোমরা একটু দেখো 35.5 হবে। তারপরটা কত হবে, যোগ করে 2 দ্বারা ভাগ করলে 45, যেহেতু ব্যবধান 10, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু 45 দশমিক কত হবে 5 হবে। তারপরে এটা কত হবে 55.5, তারপরে কত হবে এটা 65.5 হবে, তারপরে এখানে 75.5 হবে, 10 করে বৃদ্ধি পাবে, এখানে হবে 85.5। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখন এইগুলো আমার প্রত্যেকটাই কিন্তু এক্স আই এর মান, কিন্তু এর মাঝখানে কিন্তু একটা আছে এর মান, সেটা কি, এই মধ্যমানেরই মধ্যমান। তাহলে এটাকে বলা হয়, এটাকে বলা হয় আনুমানিক গড়, বা এখানে যে আমরা এটা লিখলাম সেটাকে আনুমানিক গড়ও বলা হয়, অনুমিত শ্রেণীর মধ্যমানও বলা হয়, আবার মধ্যমানেরও মধ্যমান বলা হয়। এটা আমরা কিভাবে পেতে পারি, তাহলে এই যে 35 আর 85 থেকে যোগ করে 2 দ্বারা ভাগ করলেও কিন্তু আমরা মধ্যমান পেতে পারি। অথবা দেখো 31 আর শেষে 90 আছে, এই দুটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করলেও কিন্তু আমরা মধ্যমান পেয়ে যাব, বা মধ্যক শ্রেণীটাতে আমাদের কিন্তু মধ্যমানটা থাকবে। এখন আসি, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দেখো, এখন আমরা যদি গণসংখ্যা লিখি, তাহলে এটাতে আছে কত 5, তারপরে আছে 7, তারপরে কত 12, তারপরে 9, তারপরে 8, তারপরে কত আছে 4। তো আমরা যদি দেখি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই শ্রেণীতেই মধ্যমান আছে। আর সাধারণত তোমাদের সাধারণ গণিতে আমরা সাধারণত গণসংখ্যা যেটা বেশি থাকে সেটাতে কিন্তু এ থাকে। এখন আসি, তাহলে আমরা এর মানটা কিন্তু এখানে পেয়ে গেলাম 55.5। এখন এই এর মানটা আমরা তাহলে এখন এখানে যদি বসে দিই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু মানগুলো পেয়ে যাব। তাহলে সেই ক্ষেত্রে আসলে আমরা যদি দেখি একটু,
তাহলে আমাদের আমরা কিন্তু এখানেই দেখো আমরা পাচ্ছি, তাহলে এর মানটা সাধারণত অরিজিনালি ধরতে গেলে আসলে 65.7.5 আসে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু আসলে মধ্যমান কিন্তু আসলে যাওয়ার কথা কিন্তু এই ঘরে, ঠিক আছে। কিন্তু সাধারণত আমরা যেটাতে সবচাইতে বড় গুণ সংখ্যা থাকে সেটাতেই কিন্তু আমরা অনেক সময় জিরো ধরে থাকি। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে আমরা যদি প্রাধান্য দিয়ে থাকি তাহলে এটাকে আমরা একটু জিরো ধরলাম। জিরো কেমন করে দেখো, এখানে মানটা বসে দাও, দেখো এক্স আয়ের মান কত, দেখো এক্স আয়ের মানটা কিন্তু আসলে এক্স আয়ের মানটা কিন্তু দেখো এই ঘরে আমরা 55.5, তাহলে এই ঘরে 55.5, এর মানও কিন্তু এই ঘরে 55, এর মান কিন্তু একটা ফিক্সড, এর মানটা কিন্তু ফিক্সড 55.5, আর এক্স আয়ের মান কিন্তু পরিবর্তন, এই ঘরে 35, এই ঘরে 45.5, এই ঘরে আবার 65, এরকমভাবে। তাহলে এখন যদি তার নিচে কত 10, এখানে যোগ উপরে 0/10 মানে 0। এখন উপর দিকে যদি যাও তাহলে সেই ক্ষেত্রে দেখবা যেহেতু উপর দিকে মানে বাম দিকে, উপর দিকে মানে কি দেখো এখানে যদি 0 হয় তাহলে এই দিকে বাম সাইড মানে কি এটা -1, এটা কিন্তু -2 বাম সাইডে কিন্তু, আর এটাতে 0, তাহলে 1 2 কিন্তু 3, তাহলে এরকম হবে। তাহলে কি হবে -1 -2, এখানে কি হবে 1 2 3। আমরা দুইটা পদ্ধতিতে এর মান দেখতে পারি, সেটা হচ্ছে 31 যোগ 90 ভাগ যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমাদের 60.5 আসে, অথবা কিন্তু মধ্যমান যেহেতু 35 আছে আর শেষে কত 85 আছে, 35.5 যোগ 85.5 যোগ করে 2 দ্বারা ভাগ করলে অরিজিনালি আমরা পাবো 60.5। কিন্তু আমরা যেহেতু আমরা সাধারণত তোমাদের নবম দশম শ্রেণীতে কি করা হয়, সাধারণত যে ঘরে সবচাইতে বড় গুণ সংখ্যা থাকে সেটাকে কিন্তু আসলে আমরা ধাপ বিচ্যুতিটাকে 0 ধরে থাকি। কিন্তু অরিজিনালি যদি অঙ্ক করা হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু 0টা যাবে এই ঘরে। কিন্তু যদিও তোমাদের বইগুলোতে আসলে ওপরে গেলে তোমরা হয়তো যারা পরিসংখ্যান নিয়ে পড়বা তারা কিন্তু যে দেখতে পাবা, তখন যে কিন্তু তোমাদের আসলে এই বিষয়গুলো কিন্তু আরও স্পষ্ট ক্লিয়ার হবে। এখানে কয়টা নিয়ে করা হয়েছে, আমরা কিন্তু যখন পরিসংখ্যানের কাজ করেছি আমরা কিন্তু বিএডে তখন কিন্তু আমাদের আরও 7-8টা ঘর কিন্তু ছিল, আরও বাড়তি। এখানে কয়টা আমরা 5টা দেখতে পাচ্ছি, আরও 8টার মতো ঘর তৈরি করতে হয়, আরও 3টার মতো। তাহলে সেই ক্ষেত্রে আমাদের অরিজিনালি হিসাবে আমাদের মতো আসে কিন্তু এই ঘরে 0 ধরতে হবে। কিন্তু তোমাদের বইয়ে যে সাধারণ নিয়ম অনুযায়ী তোমাদের এখানেই 0 ধরা আছে, তাহলে আমরা সেই অনুযায়ী কিন্তু করে দিলাম। এখন আসি, তাহলে এখন আমরা তাহলে এখানে কিন্তু 0 ধরলাম, তোমরা তো বুঝিস যে এখানে কেন -1 -2 হলো। দেখো তুমি এই ঘরে যদি একটু বসে দাও মানটা, আমাদের কিন্তু এর মানটা ফিক্সড, এর মানটা কিন্তু 55.5 কিন্তু এটা ফিক্সড। তবে এই ঘরে দেখো 45.5, এখানে যদি 45.5 থেকে বিয়োগ করা হয়, 45.5 বিয়োগ 55.5, তাহলে কিন্তু দেখবা যে -10 আসবে। -10 দ্বারা 10 ভাগ করলে কিন্তু -1 হয়, এই কারণে কিন্তু এই ঘরে -1 হচ্ছে। এই ঘরে দেখো এটার চাইতে এটা বড়, তাহলে বড় থেকে এটা বিয়োগ করলে কিন্তু ধনাত্মক হবে 1 2 3। আমরা কিন্তু এখানে দেখো আমরা তোমাদেরকে কিন্তু উপরে বুঝে দিয়েছি। এখন আসি আমরা এই ঘরটা ফিল আপ করবো। এই ঘরটা কি হবে, এই পাশাপাশি দুইটার সংখ্যার গুণফল। তাহলে কি বলে এফআই আছে, আর কি আছে আমাদের এখানে এফআই আছে আর ইউআই আছে, তাহলে এই দুটার গুণফল। তাহলে এফআই গুণন দিলাম আমি কি ইউআই, এই দুটা গুণ করব আর এই ঘরে কিন্তু আমরা লিখবো। তাহলে মাইনাস কত হবে 10 বা 10, আমরা যাই বলি না কেন -10, তারপরে মাইনাস কত 7, এবার 0, তারপরে কত হবে 9 কে 9, 8 দুগুণ কত 16, 3 4 কত 12। তো সেক্ষেত্রে এখন এই টোটাল আমরা যোগ করলে সেটাকে বলা হয় সামেশন, অর্থাৎ যোগফল। আমরা এই যোগফলকে আমরা এটাকে এম দ্বারা, তাহলে কি এফআই আর কি ইউআই এর আমরা যোগফলটা এখানে বের করব। তাহলে আমরা ক্যালকুলেটারে যদি ইউজ করি তাহলে কিন্তু অ্যান্সার পাবো। তোমরা কি করতে পারো 12 থেকে এখান থেকে লিখতে পারো। তাহলে 12 যোগ তারপরে কত 16, যোগেরগুলো আগে লেখো 16, তারপরে কত 9, 16 যোগ 9, তারপরে যোগ দেখো আমাদের দেখো 9-এর পরে কী চিহ্ন 7, তাহলে -7 লিখতে হবে। তাহলে 9, তাহলে 12 যোগ 16 যোগ 9 বিয়োগ 7, আমরা তাহলে -7 লিখলাম, 7 দিলাম, তারপরে আবারও কি -10, যেভাবে আছে ওইভাবে লেখো, অ্যান্সার কিন্তু তুমি পেয়ে যাবে। তাহলে বিয়োগ আমরা সর্বশেষ যে সংখ্যাটি আছে ইকুয়াল দিব এখন, তাহলে অ্যান্সার দেখা যাচ্ছে 20। তাহলে এখানে সামেশন এফআই ইউআইয়ের মানটা হচ্ছে আমাদের 20। এখন আসি আমরা গড়ের যে সূত্র, আমরা সেই সূত্রটা লিখবো। তাহলে গড়, এখন তুমি মানগুলো লিখে নিতেও পারো, তাহলে কার কার মান আছে সেগুলো তুমি ব্যবহার করলেও করতে পারো। তুমি এখন গড়ের যে সূত্র সেটা এখন আমি এখানে লিখবো। তাহলে দেখো গড়
একটু এখান থেকে লিখবো। তাহলে গড়কে আমাদের এক্স বার দিতে হয়, এক্স বার। তাহলে কি আছে, এ প্লাস টান দিবা তোমরা, আগে প্লাস বরাবর টান দিবা, তারপরে ওপরে লিখবা সামেশন এফ আই ইউ আই ডিভাইডেড এন ক্রস এইচ। প্রত্যেকটা সূত্রে কিন্তু 5টা অক্ষর আছে, মাথায় রাখবা তোমরা, 5টার বেশি হবে না। গড় বলো, মধ্যক বলো আর প্রচুরক বলো, প্রত্যেকটাতে 5টা, 1টা 2টা 3টা, এখানে আছে 2টা, এ টোটালে 5টা। তাহলে আমাদের সূত্র লেখা শেষ। এখন আমরা মান বসাবো। মান বসালে দেখো আমাদের এর মানটা কত, 55.5, 55.5। তারপরে কত, সামেশন এফ আই ইউ এর মান হচ্ছে 20। তারপরে এন এর মান কত, আমাদের এন এর মান কিন্তু এখানে কিন্তু টোটালে 45 আছে, এখানে লিখলে লিখতে পারো 45, টোটাল যোগ করলে আমাদের 45 হবে। এখন আসো দেখো এন এর মান, তারপরে আমাদের এইচ এর ব্যবধানটা কিভাবে পাবো। ব্যবধানটা কখনোই তোমরা অনেক সময় আমরা এটা আসলে বিয়োগ করার নিয়ম কি, এই 50 থেকে 40 বিয়োগ করতে হবে। ব্যবধানটা হচ্ছে একটা শ্রেণী থেকে আরেকটা শ্রেণীর ব্যবধান। তাহলে 50 বিয়োগ 40, তাহলে সেই ক্ষেত্রে 50 থেকে 40 বিয়োগ করলে কিন্তু তুমি অ্যান্সার পাবা। তাহলে কত, 10। এইচ এর মানটা আমরা পাচ্ছি 10, এন এর মান হচ্ছে 45, গুণন কত, 10। প্রিয় সেক্ষেত্রে এই 10টা গুণ হবে এই 20-এর সাথে, তাকে আবার 45 দ্বারা ভাগ হবে। তারপরে এখন দেখি আমরা, তাহলে 20 আর 10 গুণ করলে হয় 200। 200কে আমরা যদি 45 দ্বারা ভাগ করি, তাহলে 200 ভাগ 45, আমরা তাহলে কত পাচ্ছি, 4.444 এরকম পাচ্ছি। তাহলে 55 এখানে থাকিছে 55.5 যোগ এখানে আমরা পাচ্ছি 4.44। আমরা যদি এখন যোগ দিই, যোগ আমি যদি 55.5 দিয়ে দিলাম, দেওয়ার পরে আমাদের আসলো 59.944, 59.94। এখানে প্রিয় শিক্ষার্থীরা যেহেতু দশমিকের পরে আবারও 4 আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের গড় এত, প্রায়, যেহেতু দশমিকের উত্তরগুলোতে আমরা প্রায় লিখে অ্যান্সারটা লিখে দিব। তাহলে গড় হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে কিন্তু খ নাম্বার উত্তরটা দেখে নিল। সেটা প্রথমত কাজ আমাদের, দেখো যেহেতু আমাদের ছকটা তৈরি করাই আছে, তাহলে সেই ক্ষেত্রে আমি 10 নাম্বারটা এখানে, 10-এর গড়টা এখানেই লিখলাম। এখন দেখো এটা ক নাম্বারে যেহেতু চিত্র অঙ্কন অর্থাৎ এই ছকটা দাগানো আছে, যার কারণে আমাদের কিন্তু এক্সট্রা আর গ নাম্বারে যায় আমাদের কিন্তু এই ছকটা দাগানোর প্রয়োজন হবে না, কারণ এই ছক থেকে আমরা কিন্তু গ নাম্বার প্রশ্নের উত্তরটা করতে পারবো। এখন প্রিয় শিক্ষার্থীরা দেখো, প্রথমে ছক দাগাতে হয়, তারপরে গ্রাফ পেপার আটকাতে হয়, অর্থাৎ গ্রাফ পেপারের কাজ করতে হয়, তারপরে কিন্তু তোমাদেরকে কি করতে হবে, তারপরে বাংলাগুলো লিখতে হবে। তবে আমাদের নিয়মটা কি, প্রথমে আমরা যেহেতু ছক দাগাবো, ছকের পরেই এখন কথা হলো যে ছকের পরে যদি আমাদের এই ছকের যদি কোনো পৃষ্ঠায় আমরা যদি আসলে আমাদের কিন্তু পেজ সাধারণত এরকম হয়, এটা বাম পাশের পেজ, এটা ডান পাশের পেজ। আমরা যদি বাম পাশে এখানে যদি ছক থাকে, তাহলে এখানে গ্রাফ আটকাবো, এখানে তখন গ্রাফ আটকাবো, গ্রাফের নিচে কোনো বাংলা লেখা লিখবো না। এবার এই বাম সাইডে যায়, ডান সাইডে যায়, আমরা এখানে বাংলাটা লেখার চেষ্টা করব। অথবা যদি ধরো সাপোজ এই পৃষ্ঠাতে তোমার এখানে ছক দাগাছো, এখানে ছকটা হয়েছে, তাহলে এই পৃষ্ঠাতে ছক, এই পৃষ্ঠার ওপরে পেজে যায় তুমি গ্রাফ আটকাবা। গ্রাফ আটকানোর পরে তাহলে তুমি এখানে বাংলাটা লিখবা। এতে কি হবে, গ্রাফের নিচে কোনো লেখা থাকবে না, তোমার স্যার কিন্তু তাহলে তোমার খাতার প্রতি অবশ্যই একটা ভালো মনোযোগ আসবে। কারণ তুমি যদি গ্রাফের নিচে লেখো, তাহলে গ্রাফ উল্টায় কিন্তু তোমার ওই বাংলার লেখাটা পড়তে হবে আমাদেরকে। তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমরা সাবধানতা অবলম্বন করব, যে ছকের পরে আমাদের গ্রাফের আটকানোর জায়গা রেখে তার নিচেটুকু আমরা বাংলা লিখব। অথবা যদি এখানেই তুমি ছক দাগাও, তাহলে এখানে গ্রাফ অপর পৃষ্ঠাতে যেতে যায় তোমাদের, তাহলে বাংলাটা লিখতে হবে। এখন আসি, এই বাংলা লেখাটা কিন্তু আমাদের মুখস্থর বিষয় নয়। এখানে মুখস্থটা আমাদের, দেখো এই যে আমরা এখানে গ্রাফ পেপারে যাওয়ার পরে আমরা এরকমভাবে, আমি জাস্ট এখানে তোমাদেরকে আমি গ্রাফ পেপারও দেখে দিব, আমি জাস্ট এখানে বোর্ডে একটু তোমাদেরকে আগে আলোচনা করে নিচ্ছি যে কিভাবে কাজটা করতে হবে। তাহলে সেটা আমি এই বোর্ডে একটু তোমাদেরকে একটু ধারণা দিচ্ছি, তারপরে আমি গ্রাফ পেপারে তোমাদেরকে দেখে দিব। এখন ধরো এই 5 ঘর আমি এরকমভাবে যাব, এই 5 ঘর আমি কি করব, এখানে টানটা দিব না। তাহলে এখানে আমরা কি লিখবো, দেখো এখানে আমাদের এক্স থাকবে, এটাকে এক্স অক্ষ বলা হয়, এটা এক্স ড্যাশ থাকবে, বাম সাইডে ড্যাশ হয় আর নিচে ড্যাশ হয়, বাম সাইডে ড্যাশ আর নিচে ড্যাশ, মাঝখানে এখানে দেখো মূলবিন্দু, এটা ও থাকবে। আর এই 5 ঘর তোমাকে এরকমভাবে ভাঙ্গা চিহ্নটা দিয়ে দিতে হবে। তাহলে ভাঙ্গা চিহ্ন দিয়ে দিলাম, আমরা ভাঙ্গা চিহ্ন দিয়ে দিলাম। এখানে 5 ঘর পর পর কিন্তু আমাদের এরকমভাবে তোমাদের ঘর টানাই থাকবে 5 ঘর পর পর। আমরা এই 5 ঘর এখানে তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি। দেখো এরকমভাবে 5 ঘর পর পর কিন্তু তোমাদের কালারিং করা আছে, মোটা দাগ দেওয়া আছে, সেই অনুযায়ী তোমরা একটু দাগাই নিবা। প্রিয় শিক্ষার্থীরা দেখো,
এই অক্ষ বরাবর এই দিকে সাধারণত আমাদের অ্যারো চিহ্ন দিয়ে দিব, এখানে একটা অ্যারো চিহ্ন দিব যে ওপর দিকে আমাদের কি যাবে, এই দিকে কি যাবে। তো যেহেতু দেখো গণসংখ্যা থেকে কিন্তু ক্রমযোজিত গণসংখ্যাটা তৈরি হয়েছে, তাহলে আমার এই দিকে সবসময় গণসংখ্যা থাকে, কি থাকবে এই দিকে উপর দিকে সবসময় গণসংখ্যা থাকবে। আমি একটু গণসংখ্যা লিখে দিলাম, গণসংখ্যা লিখলাম। তবে যেহেতু গণসংখ্যা এদিকে থাকবে, যেহেতু আমাদের অজীব রেখা, আর অজীব রেখার জন্যই কিন্তু আমাদের ক্রমজড়িত গণসংখ্যা লেখা হয়েছে, তাহলে গণসংখ্যার থেকে যেহেতু ক্রমজড়িত গণসংখ্যা হয়েছে, তাহলে এই গণসংখ্যার আর ভ্যালু নেই। তাহলে কি হবে, এখন ক্রমযোজিত, এখানে কোনটা যাবে, তাহলে এই পাশে যাবে ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা, তাহলে আরও দিয়ে আমি একটু উপর দিকে দেখে দিলাম যে এই দিকে তাহলে গণসংখ্যা না হয়ে, যেহেতু গণসংখ্যাটাই ক্রমযোজিত, একই জিনিস কিন্তু এটা গণসংখ্যা, এটা ক্রমযোজিত গণসংখ্যা, এটা ছোট গণসংখ্যা আর যোগ করার পাওয়ার কারণে কিন্তু এটা বড় গণসংখ্যা। এখন যেহেতু এই দিকে হয় ক্রমযোজিত গণসংখ্যা অথবা গণসংখ্যায় ব্যবহার হবে উপর দিকে সাধারণত, যেহেতু এটা ক্রমযোজিত গণসংখ্যা এখানে ঘর তৈরি আছে, তাহলে সেই ক্ষেত্রে এই গণসংখ্যার আর কোনো ভ্যালু নেই, আমাদের ব্যবহার হবে ক্রমযোজিত গণসংখ্যা। সেই কারণে কিন্তু আমরা যদি এইদিকে এখন ক্রমযোজিত গণসংখ্যা যদি যায়, তাহলে এই যে এক্স অক্ষ বরাবর এখন কি যাবে, এখন মূল বিষয় এখানে কি কি আছে, এটা তো আমাদের এটা বাতিল হয়ে গেল, তাহলে এটাও আমরা ব্যবহার করলাম ওয়াই অক্ষ বরাবর। এখন এখানে কি থাকে, এখানে দেখো আমাদের থাকে, এখন ধরো এই সাইডে 31, 40, 51 এইগুলো থাকে, আর এই সাইডে দেখো সুন্দর সংখ্যা আছে 40, 50, 60, 70, 80, 90, তাহলে অবশ্যই এটা কি শ্রেণীর উচ্চসীমা। তাহলে এই দিকে যে ওয়াই অক্ষ এক্স অক্ষ বরাবর শ্রেণীর উচ্চসীমাগুলো হবে, তাহলে শ্রেণীর উচ্চসীমা, শ্রেণীর উচ্চসীমা, শ্রেণীর উচ্চসীমা আমাদের এই অক্ষ বরাবর শ্রেণীর উচ্চসীমা হবে। এটা আমাদের কোন অক্ষ বরাবর, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, অ্যারো দিয়ে আমরা একটু লিখে দেব শ্রেণীর উচ্চসীমা। এখন আসি আমরা এই যে এখানে তাহলে কোনটাগুলো লিখবো, তবে ভাঙ্গার কাছে আমরা লিখবো না, আগে ভাঙ্গার কাছে আমরা সর্বশেষে লিখবো। এখন আসি আগে প্রথমে 5 ঘর বাদ দিয়ে, আমার ভাঙ্গার কাছে না, 5 ঘর পরের থেকে আমরা লেখা শুরু করব 40, 50, 60, 70, 80, 90 পর্যন্ত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা কত লিখবো, 40 লিখবো। আমরা একটু কিভাবে লিখব, আমরা সাধারণত দেখো আমরা এইভাবে লিখব যাতে আমাদের এই 40 এই অক্ষ বরাবরই বোঝা, অর্থাৎ এই বিন্দু বরাবরই। তাহলে এইভাবে লিখলে আমাদের কিন্তু এই বরাবরই বোঝাবে। তারপরে কত 60, তারপরে কত এখানে দেখো 70, তারপরে কত এখানে 80, তারপরে কত এখানে দেখো 90, আমরা এভাবে লিখব। তারপর 90 এর পরে কত নাই তো 40, 50, 60, 70, 80, 90। এখন এইভাবে লেখার পরে আমরা কিন্তু লিখে নিলাম, আমরা এখানে এক্স অক্ষ, এটাকে এক্স অক্ষ। এখন দেখো আমরা কিন্তু লিখে নিলাম। এখন আসি আমরা তাহলে অক্ষগুলো আমরা দেখো সুন্দরভাবে এভাবে আমরা লিখে নিব, এদিকে ক্রমযোজিত গণসংখ্যা, এদিকে শ্রেণীর উচ্চসীমা। এখন লেখার পরে এখন আমাদের 40 বরাবর দেখো আমাদের কিন্তু যে গ্রাফ পেপারটা দেওয়া হবে সেটা কিন্তু অত্যন্ত ছোট, যা আমাদের 45 ঘর কিন্তু এইদিকে পাওয়া সম্ভব হবে না। তাহলে কি করব, আমরা এই সংখ্যাগুলোকে আমরা 2 ভাগ করে নিব। প্রত্যেকটাকে আমরা কয় ভাগ করে নেব, 2 ভাগ। 2 ভাগ করে এর আশেপাশে রাখবো না, আমরা যে কোনো জায়গায় প্রশ্নের যে কোনো জায়গায় আমরা লিখে রাখবো, বা একটা খাতারই এক পাশে আমরা লিখবো 5-এর অর্ধেক কত হবে, 2.5 লিখবো, যাতে এদিকে আমি আর নজর না দিই। 2.5-এর পরে কত 12 আছে, 12-এর অর্ধেক কত 6। আমি তাহলে এটা কোন বরাবর, এটা 40 বরাবর, এটা কিন্তু 50 বরাবর, আমি একটু লিখেও নিচ্ছি, একটু লিখে নিব। তারপরে কত 24, 24-এর অর্ধেক কত, তাহলে এটা কত আমাদের 60 বরাবর, 60 বরাবর। 40-এর অর্ধেক কত, 24-এর অর্ধেক হচ্ছে আমাদের 12। তারপরে 33, 33-এর অর্ধেক কত 16.5, তাহলে 70, 70-এর পরে কত 70-এর পরে 80, তারপরে হচ্ছে 90। আমি একটু লিখে নিচ্ছি, আমরা এই মানগুলো বসাবো। তাহলে 12, তারপরে কত 33-এর অর্ধেক 16.5, 16.5, 16.5। তারপরে কত 41, 20.5। তারপরে কত আমাদের 45 মানে 22.5। প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো এই সংখ্যাগুলো কিন্তু আমরা বসাবো। তাহলে উপর দিকে এখন আমরা কিন্তু 2.5 ঘর যাব, তারপরে 6 ঘর যাব, আমরা কিন্তু এই যে 5, 12 এগুলো আর যাব না, কারণ আমরা প্রত্যেকটাই 2 ভাগ করে যে সংখ্যাগুলো পেলাম, তাহলে 40 বরাবর 2.5 ঘর গুনে যাব। 2.5 ঘর কীভাবে যাবো, ধরো এরকমভাবে গ্রাফ পেপার আছে, তুমি এখান থেকে, এটা আমার মূল অক্ষ, এটা হচ্ছে আমার গুনতে হবে এখান থেকে। এখন ধরো এটা 0, এখন এখান থেকে ধরো আমি 2.5 ঘর যাব, কিভাবে, তাহলে এই যে এক ঘর যাও, আমি এই ঘরের ওপর দিয়ে গুনবো, 1 ঘর, 2 ঘর, 2.5 ঘর মানে এই ঘরের মাঝ বরাবর যাব। তাহলে 2.5 ঘর এখন আমরা এভাবে যাব। এখন
আমরা তাহলে গ্রাফ পেপারে তোমাদেরকে কিন্তু দেখে দেবো। এখন আসলে বাংলা লেখাটা কী হবে লিখতে হবে সেটা এখন একটু দেখি। আমরা বাংলা লেখা এই যে চিত্রের ওপর থেকে কিন্তু আমরা বাংলা লেখাগুলো লিখব। এখন আসি, যেহেতু এটা কি রেখা, অজীব রেখা, এই চিত্রটা কেমন হবে ভালো করে দেখো। অনেকে আমরা ভুল করতে পারি, দুইটা চিত্র আছে, একটা হচ্ছে ধরো এরকম এটাকে, আরেকটা হচ্ছে তোমার এইরকম। এখন দুইটা চিত্র তোমাদের, এখন কোন চিত্রটা অজীব রেখা হবে? আসলে অজীব রেখা কোনটাকে আমরা ধরে নেব? দেখো অজীব জিহ্বার মতো, দেখো আমাদের যেটা জিহ্বার মতো থাকবে, দেখো এরকমভাবে এই যে ওপরে যে ফনার মতো, সাপের যে ফনার সাথে আমরা যদি তুলনা করি তাহলে সেই ক্ষেত্রে অজীব আছে। আমরা তাহলে কি অজীব, অজীব রেখা, অজীব রেখা। তাহলে আমরা একটু কার সাথে তুলনা করতে পারি? অজীব মানে জিহ্বার সাথে তুলনা করতে পারি। দেখো সাপের যে জিহ্বা বা ফনার মতো থাকবে, তাহলে সেটাকে আমরা অজীব রেখা বলবো। আর বহুভুজটা কেমন, ওই যে খড়ের পালার মতো আমাদের বা পাহাড়ের মতো এরকম, তাহলে এটা হবে বহুভুজ। এখন অজীব রেখা, তাহলে জীব, অজীব আছে, জীব আছে, তাহলে জিহ্বার মতো, এটা মাথায় রাখলেই হবে। তাহলে চিত্র আর তোমার কখনোই ভুল হবে না। এখন আসি এটার যে বাংলা লিখতে হবে, দেখো আমরা বাংলাটা এখন দেখে নিই। তাহলে জিহ্বার মতো, অজীব রেখাটা হবে জিহ্বার মতো, যে সাপের যে জিহ্বার মতো হবে। এখন আসি আমরা একটু চিত্রটাতে যে বাংলা লিখতে হয়, দেখো বাংলাটা এখানেই আছে তোমাদের। আমরা এখান থেকে বাংলাটা লিখবো। দেখো আমরা কিভাবে বাংলাটা লিখবো, প্রথমে লিখি, দেখো 1 নম্বর স্টেপ, আমি 1 নম্বর স্টেপটা লিখেছি, এক্স ও এক্স ড্যাশ। দেখো এখানে এক্স ও এক্স ড্যাশ আমি একটু লিখেছি, যদিও এই স্টেপটা না লিখলেও হবে, যদি লিখি আরও ভালো। এক্স ও এক্স ড্যাশ হচ্ছে, এটাকে এক্স অক্ষ বলা হয়, এটাকে এক্স অক্ষ কোমা। এবার উপর থেকে ধরো এখানে কি আছে, এখানে কিন্তু ওয়াই আছে, তাহলে ওয়াই ও ওয়াই ড্যাশ, আমাদের বাংলা দেখো চিত্রের উপরে আছে, ওয়াই ও ওয়াই ড্যাশ হচ্ছে ওয়াই অক্ষ। এখন এই যে জিরোটা কি মাঝখানে, মানে এটা হচ্ছে আমাদের মূল, এটা মূল বিন্দু, তাহলে এবং জিরো মূল বিন্দু, মূল বিন্দু শেষ, 1 নম্বর স্টেপ শেষ। প্রিয় শিক্ষার্থীরা 1 নম্বর স্টেপ শেষ। 2 নাম্বার আমার কিন্তু 1 নম্বর দিয়ে বাংলা কিন্তু, তাহলে আমরা এটি কিন্তু একটু কি লিখতে হবে, মনে করি কথাটি কিন্তু লিখতে হবে, মনে করি লিখে তারপরে শুরু করতে হবে, মনে করি দিয়ে শুরু করতে হবে। 1 নম্বর স্টেপ গেল। নাম্বার 2, দেখো তো 2 নম্বর স্টেপে এদিকে কি ধরছো, শ্রেণীর উচ্চসীমা, এদিকে কি ধরছো, ক্রমজয়িত কোনো সংখ্যা ধরি লিখতে হবে। তাহলে 2 নম্বর স্টেপ, এটা কোন অক্ষ, এক্স অক্ষ বরাবর বলবো আমরা। 2 নম্বর স্টেপ এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর শ্রেণীর উচ্চসীমা, শ্রেণীর উচ্চসীমা, দেখো চিত্রের উপরই আছে কিন্তু, তোমার বাংলা কিন্তু মুখস্থ করতে হবে না। উচ্চসীমা এবং ওয়াই অক্ষ বরাবর ক্রমজয়িত গণসংখ্যা ধরি, এবং ওয়াই অক্ষ বরাবর, অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা ধরি, ক্রমযোজিত গণসংখ্যা ধরি, শেষে লিখতে হবে একটু ধরি। এবারে তাহলে 2 নম্বর স্টেপ শেষ। সর্বশেষ স্টেপটা দেখো, বাংলা কি এটা আমার মুখস্থ হলো না? এখান থেকে দেখো চিত্র থেকে এক্স ও এক্স ড্যাশ, এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই ড্যাশ অক্ষ, জিরো মূল বিন্দু লিখে দিলাম। এখন আসি 2 নম্বর স্টেপ, এক্স অক্ষ বরাবর কি লিখছি দেখো তো, শ্রেণীর উচ্চসীমা, ওয়াই অক্ষ বরাবর কি লিখছি, ক্রমযোজিত গণসংখ্যা ধরি। 2 নম্বর স্টেপ শেষ। এবার 3 নম্বর স্টেপ, দেখো কি লিখবো আমরা। 3 নম্বর স্টেপ, এখানে এখন আসো, দেখো আমাদের কিন্তু এই যে ঘরগুলো যেটা আছে সেটা কয় ঘর আছে আমাদের, এখান থেকে টোটালে ঘর আছে, যদি দেখো তোমরা 1 2 3 4 5, 5টা ঘর আছে। আমি কিন্তু 5 ঘর পরপরই তোমাদের ইন্ডিকেট করা আছে, এখানে ইন্ডিকেট করে রাখছি, কিন্তু গ্রাফ পেপারে ইন্ডিকেট করা লাগবে না, এমনিতেই 5 ঘর পরপর তোমার কালারিং করা আছে। তাহলে দেখো এই ঘরের মধ্যে আমাদের 5 ঘর পরপর কিন্তু আমরা লিখবো, কিন্তু গ্রাফ পেপার আমাদেরকে কিন্তু ছোট দেওয়া হবে। এখন দেখো এক্স অক্ষ বরাবর এটি ঘর কয়টা, ঘর হচ্ছে আমার 5টা, জনসংখ্যা কত, ওজন কত, দেখো 40 থেকে 50, তাহলে কত 40 থেকে 50 কতজন আছে, 10 জন। এখানে 40 থেকে 50 কত, 10 জন, তাহলে 10, তাহলে এক ঘরে কয়জনকে থাকবে দেখো তো, তাহলে ঘর হচ্ছে 5টা, জনসংখ্যা হচ্ছে 10, সংখ্যা হচ্ছে 10, তাহলে এক ঘরে কয়জন করে রাখবে তুমি এখন বলো, এক ঘরে কয়জন করে থাকতে হবে, 2 জন করে থাকতে হবে। তাহলে কি লিখবো, এক্স অক্ষ বরাবর এক ঘর সমান 2 একক, এক ঘর সমান 2 একক। দেখো এখানে ঘর আছে 5টা, তাহলে সংখ্যা এখানে 10টা, যদি সংখ্যা এটি 40-এর পরে 45 থাকতো তাহলে এক ঘর সমান 1 একক ধরবো, তখন কি হবে, এক ঘর সমান 1 একক। এখন প্রিয় শিক্ষার্থীরা এই সংখ্যাগুলোকে আবার কয় ভাগ করছি আমরা, এদিকে যে যাবো উপর দিকে সেখানে কিন্তু 5কে আমরা 2 দ্বারা ভাগ করছি, আড়াই, তারপরে 12-র অর্ধেক 6, এই যে উপর দিকেও যাচ্ছে কিন্তু আমরা অর্ধেক, অর্থাৎ এখন এক ঘরে কয়জনকে রাখতে হবে। উপর দিকেও দেখো আমরা যে 5 জন ছিল, আড়াই, 5-এর অর্ধেক আড়াই লিখছি, 5-এর অর্ধেক কত লিখছি, আড়াই, 12-র অর্ধেক 6 লিখছি,
24/12 লিখছি, 33/16.5 লিখছি, তারপরে কত 20.5 লিখছি, তারপরে 22 আমরা কিন্তু 22.5 লিখছি। এগুলো কিন্তু লেখা যাবে না, কিন্তু এমনিতেই তোমার মনের ভেতরে থাকবে, বাংলাটাতে সেই লেখাটা উঠে আসবে বাংলার ভিতরে। কি লিখবা দেখো, আমরা এখন লিখব এক্স অক্ষ বরাবর, যেহেতু দেখো আমাদের উভয় দিকে দেখো এখানে আড়াই ঘর যাচ্ছি, আমার 5-এর জন্য কত যাচ্ছি 2.5, 5 সংখ্যা কিন্তু 5 জন, গণসংখ্যা ক্রমযোগ গণসংখ্যা আছে কত 5 জন, 5 আছে, তাহলে 5-এর জন্য আমাদের যাচ্ছে 2.5, 5-এর জন্য যাচ্ছে। দেখো আরেকটা জিনিস তোমাদের ভালো করে মনে রাখতে হবে যে যেহেতু অজীব রেখাটা চিত্রটা অনেক ওপরে সাপের ফনার মতো থাকে, এত ওপরে সাধারণ গণসংখ্যায় কিন্তু ওপরে এত ওপরে ওঠা যায় না, তাহলে অবশ্যই সেই কারণে কিন্তু বড় গণসংখ্যা যেটাকে বলা হয় ক্রমজড়িত গণসংখ্যা লাগবে। অনেক সময় বহু নির্বাচনী প্রশ্ন আসে অজীব রেখা আঁকতে নিচের কোনটি প্রয়োজন, সেখানে কিন্তু ক্রমজড়িত গণসংখ্যার কথা উল্লেখ থাকে, তাহলে ক্রমজড়িত গণসংখ্যা লাগে। এখন আসি আমরা 5-এর জন্য কিন্তু 5 ঘর যাব না, কারণ 45-এর জন্য যদি 45টা ঘর যায় তাহলে কিন্তু আমার চিত্রতে আঁটা বেরিয়ে পারবে না, কারণ গ্রাফ পেপার পার হয়ে যাবে, আমাকে অত বড় গ্রাফ পেপার কিন্তু আসলে দেবে না। তাহলে আমরা 5-এর জন্য আসলে 2.5 যাব, তার মানে এক ঘরে কয়জন করে রাখা হচ্ছে, তাহলে দেখো 2 জন করে কিন্তু, অর্থাৎ সেই ক্ষেত্রে যত দ্বারা ভাগ করবা ততজন, তার মানে এক ঘর সমান 2 একক, এই দিকেও এক ঘর সমান 2 একক, ওপর দিকেও এক ঘর সমান 2 একক, যখনই তুমি 2 ভাগ করে নিবা তাহলে সেই ক্ষেত্রে এক ঘর সমান 2 একক। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, তুমি যদি ভাঙ্গে লেখো এক্স অক্ষ বরাবর এক ঘর সমান 6 কাউজের এক ঘর সমান 2 একক, ওয়াই অক্ষ বরাবর 6 কাউজের এক ঘর সমান 2 একক ধরে অজীব রেখা আঁকা হলো, তাও হবে। আর যদি কও যে না স্যার আমি কি করব বলে উভয় অক্ষ বরাবর এক কথায় শেষ করব, কি লিখবো, যেহেতু এই দিকেও এক ঘর সমান 2 একক, উপর দিকেও এক ঘর সমান 2 একক, এই কারণে আমরা লিখতে পারি উভয় অক্ষ বরাবর বরাবর 6 কাগজের কয় ঘর, এক ঘর, এক ঘর সমান 2 একক, 2 একক ধরে অজীব রেখা আঁকা হলো, অজীব রেখা আঁকা হলো। আর এখানে ভাঙ্গার কাছে এখন আমরা লিখবো দেখো 40, এখানে দেখো একটু দেখো 90, 80, 70, 60, 50, 40, এখানে কত হবে, তখন আমরা ভাঙ্গার কাছে এখন লিখবো। তাহলে কি ভাঙ্গা চিহ্ন দ্বারা 30-এর আগের সংখ্যাগুলো বোঝানো হয়েছে, ভাঙ্গা চিহ্ন দ্বারা 30-এর আগের সংখ্যা বোঝানো হয়েছে, আগের সংখ্যা হয়েছে। এখন দেখো আমরা চিত্রতে চলে যাব, এখন আমরা একটু গ্রাফ পেপারে তোমাদেরকে দেখাবো। আসলে দেখো এই যে 40 বরাবর কত যাব, আমরা 2.5 ঘর যাব, এটা কিন্তু বাংলা, এই বাংলাটা কিন্তু এই যে চিত্র যেখানে আটকাবা তার নিচে কিন্তু এই বাংলাটা লিখতে হবে, 2.5 ঘর যাব 6, কারণ 12-র অর্ধেক যাচ্ছি। তাহলে এখন কথা হলো যে 45-এর জন্য আমরা যাচ্ছি কয় ঘর, তাহলে 45 জন সংখ্যা আছে, আমরা কিন্তু 22.5 ঘর যাব, তার মানে এই 22.5 ঘরের মধ্যে 45 জনকে আমাকে রাখতে হবে, তাহলে এক এক ঘরে আমাদেরকে কিন্তু 2 জন করে রাখতে হচ্ছে, কারণ আমরা কি 45 জনের জন্য আমরা কয় ঘর 22.5 ঘর কিন্তু নিচ্ছি, সংখ্যা কত 45, তাহলে 22.5 ঘর আমরা 22.5-এ যাচ্ছি, তার মানে এক এক ঘরে আমাদের 2 জন করে পড়ে। এইদিকেও কিন্তু আমরা দেখে দিলাম যে এক ঘর সমান 2 জন করে পড়ে। এখন আসি আমরা তাহলে এই বরাবর 40 বরাবর 2.5 যাব, তারপরে হচ্ছে 50 বরাবর আমরা 6 ঘর যাব, তারপরে 12 যাব, তারপরে 16.5, অর্থাৎ টোটালে আমাদের 45-এর জন্য আমরা 22.5 ঘর পর্যন্ত গ্রাফ পেপারে যাব। এখন আসি আমরা তাহলে এই গ্রাফ পেপার তোমাদেরকে আমি দেখাবো। দেখো এখন আমরা শ্রেণীর উচ্চসীমা, তারপরে এখানে কিন্তু যা যা আমি কিন্তু বোর্ডে দেখে দিয়েছি সেগুলো কিন্তু একটু তৈরি করে নেওয়া আছে। দেখো 30, 40, 50, 60, 70, 80, 90, এখন এই সংখ্যাগুলো, এখন দেখো আমাদের যে প্রথমে কিন্তু ছিল কত, আমরা যদি একটু দেখি, প্রথমে কিন্তু আমাদের ছিল হচ্ছে 2.5, যেটা বোর্ডে কিন্তু আমাদের লেখা ছিল 2.5, সেটা যদি এখন আমি একটু এখানে লিখে রাখি 2.5, তারপরে কত ছিল, তারপরে 6, তারপরে 12, তারপরে ছিল হচ্ছে 16.5, তারপরে ছিল হচ্ছে 20.5, আরেকটা ছিল হচ্ছে 22.5। এখন এই সংখ্যাগুলো আমরা যাব 40 বরাবর কত যাব 2.5 ঘর, সেটা যাব কিভাবে, দেখো 1 ঘর 2 ঘর যাওয়ার পরে আরও 1 ঘরের অর্ধেক পর্যন্ত যাব আমরা,
অর্ধেক পর্যন্ত যাওয়ার পরে আমরা একটু গোল করে দিব সুন্দরভাবে চতুর সাইড দিয়ে। এবার পরেরটাতে 50 বরাবর কত আছে 6 ঘর যাব। তাহলে দেখো এই যে এখান পর্যন্ত 5, তাহলে 6 ঘর মানে আর 1 ঘর আমাকে যেতে হবে। তাহলে যাওয়ার পর আমি এখানে গোল করে দিব, এটা গেলাম। এবার পরের ঘর যেটা 12 ঘর, তাহলে দেখো এই পর্যন্ত 5, 10, 11, 12, এই যে এই ঘরে যাবে, যাওয়ার পরে এরকমভাবে আমরা গোল করে দিব। তারপরে কত 16.5 আছে, তাহলে 5, 10, 15, 15 ঘর যাওয়ার পর আরও 1 ঘর যাওয়ার পর আরও হাফ, তাহলে 15, 16, 1 ঘর যাওয়ার পর আরও হাফ যেতে হবে। যাওয়ার পরে এবার আমরা যেটা যাব 20.5, দেখো এখান থেকে 5, 10, 15, 20, 5 ঘর পর পর কিন্তু কালারিং করা আছে 20.5, তাহলে এখানে হবে। তাহলে 20.5 আমরা দিলাম। তারপরে কত 22.5, এই যে অক্ষ বরাবর, তাহলে 90 বরাবর আমাদের 22.5 ঘর যেতে হবে। 5, 10, 15, 20, 21, 22, আরও হাফ, আড়াই ঘর এখানে যেতে হবে। যাওয়ার পর সুন্দর করে আমরা দেখো চতুর সাইডে এরমভাবে সুন্দর করে গোল করে দিব, তাহলে দেখতেও সুন্দর লাগবে আমাদের চিত্রটা। এখন আমরা কি করব, এখান থেকে এইভাবে আমরা যোগ করে দিব পেন্সিলের মাধ্যমে, বা হাত দিয়ে দিলেও হবে, সমস্যা নেই। এখন এরকমভাবে দেখো দেখো অজীব যেওবার মতো হলো, কিন্তু এখন সর্বশেষ রেখাটা আমাদের এই ভাঙ্গার কাছে নিয়ে এসে ঠেকে দিতে হবে। এরপরে আমরা এখানে 30 কিন্তু লিখে রেখেছি। দেখো তাহলে আমাদের বাম সাইডে ক্রমজোড় গণসংখ্যা, এদিকে 30, 40, 50, 60, 70, 80, 90 পর্যন্ত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখো কত সুন্দরভাবে অজীব রেখাটা দেখে নিলাম। অজীব রেখা আমরা কিন্তু বলে দিয়েছি দেখতে সাপের ফনার মতো হবে, আর বহুভুজটা যেটা হবে সেটা পরবর্তী ক্লাসে কিন্তু আমরা বলে দিয়েছি। ওঠার জন্য কি কি লাগে সেটা আমরা কিন্তু ব্যাখ্যা সহ তোমাদেরকে সুন্দরভাবে বুঝে দিব, তাহলে চিত্রতে আর তোমাদের কিন্তু ভুল হবে না। তাহলে অজীব মানে আমরা কি বুঝবো, দেখতে আসলে কি আমাদের দেখতে হবে হচ্ছে সাপের যে ফনার মতো, অর্থাৎ জিহ্বার মতো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে কিন্তু আজকে আমরা দেখে নিলাম 10 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান। পরবর্তী ক্লাসে কিন্তু এই অধ্যায়েরই আমরা 11 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে কিন্তু তোমাদের সামনে উপস্থিত হব। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে, এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং ফেসবুকে যারা আছো তারা অবশ্যই ফলো দিবে, এবং বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দিবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।